ভোরের আলো ফুটতেই ঢাকার রাজপথে এক অদ্ভুত নীরবতা। শহরের বুকে যেন এক অশান্ত ছায়া ঘুরে বেড়াচ্ছে। কিছু একটা ঘটার পূর্বাভাস। কাকরাইলের পুরনো সচিবালয়ের সামনে দাঁড়িয়ে একজন প্রবীণ সাংবাদিক ধূসর চুলে হাত বুলিয়ে ফিসফিস করে বললেন, শুকর আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিন, এত বড় বিপদ থেকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল একটা খবর পড়ে প্রবীণ সাংবাদিকের মাথাটা ভনভন করছিল। নিউজটা বাংলাদেশের রাজনৈতিক আকাশে না আসা এক তুফানের, আর সেই অশুভ ঝড়ের কেন্দ্রে ছিল শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে প্রফেসর ইউনূস সরকার, আর ফলশ্রুতিতে ভারতের গণমাধ্যমে উঠে আসছে তীব্র প্রতিক্রিয়া। নিউজ 18-এর মতো প্রভাবশালী সংবাদ মাধ্যম দাবি করছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বাংলাদেশকে একটি পরিচয়ের সংকটে ঠেলে দিতে পারে। তাদের মতে আওয়ামী লীগই ছিল বাংলাদেশের ধর্মনিরপেক্ষ মতাদর্শের প্রকৃত ধারক, যা 1971-এর মুক্তিযুদ্ধের মূল চেতনাকে বহন করে। এই দলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা মানে বাংলাদেশের সেই মৌলিক পরিচয়কে ধ্বংস করা। ভারতের বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত দেশের পায়ে কুড়াল মারার মতো। কিন্তু প্রশ্ন হলো, এই দাবির পেছনে কি শুধুই প্রতিবেশী দেশের উদ্বেগ, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক খেলা? 1971-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ যখন স্বাধীনতার প্রথম স্বাদ পেল, তখন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এলো। সেই সময় ভারতের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল ইন্দো বাংলা ট্রিটি অফ ফ্রেন্ডশিপ, কোঅপারেশন অ্যান্ড পিস নামে। যতই সুন্দর শোনাক, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের প্রভাবের কাছে সমর্পিত হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ কোনো তৃতীয় দেশের সঙ্গে এমন কোনো জোটে যোগ দিতে পারবে না যা ভারতের স্বার্থের বিরুদ্ধে যায়। এমনকি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের নিরাপত্তার জন্য কোনো হুমকি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হবে। এই চুক্তি কার্যত বাংলাদেশের সার্বভৌমত্বকে সীমিত করে দিয়েছিল। শেখ মুজিবের উপর অভিযোগ ছিল তিনি ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি ভারতের হাতে তুলে দেওয়া হয়। ফারাক্কা বাঁধ নির্মাণ, শান্তি বাহিনীর মতো উদ্যোগ, এসবের মাধ্যমে ভারত বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে থাকে। 1997 সালে এই চুক্তির মেয়াদ শেষ হলেও শেখ হাসিনার হাত ধরে এর ছায়া আবার ফিরে এসেছিল। 2024 সালের নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগের জয়, যা ভারতের সমর্থন পুষ্ট বলে অভিযোগ উঠেছে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছিল। নির্বাচনের পর থেকে হাসিনা ভারতের সঙ্গে একের পর এক চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করেন। রেল নেটওয়ার্ক, বন্দর, প্রতিরক্ষা চুক্তি সবকিছুই ভারতের নেবারহুড ফার্স্ট নীতির অংশ হিসেবে এগিয়ে চলছিল। নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন আগামী 5 বছরে বাংলাদেশই হবে ভারতের প্রধান ফোকাস। এই ঘোষণার পেছনে ছিল একটি অশুভ পরিকল্পনা, বাংলাদেশকে ভারতের একটি উপগ্রহ রাষ্ট্রে পরিণত করা। আর এই পরিকল্পনার মূল কারিগর ছিলেন শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশের জনগণ নীরব ছিল না। 5 আগস্ট 2024 এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। লাখো মানুষ রাজপথে নেমে হাসিনার শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তারা জানত হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভারতের কাছে বন্দী হয়ে যাচ্ছিল। মোদির পরিকল্পনা ছিল আরেকটি ট্রিটি অফ ফ্রেন্ডশিপ স্বাক্ষর করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে নিয়ে আসা। বিশেষজ্ঞদের মতে হাসিনা যদি ক্ষমতায় থাকতেন, তবে 2 বছরের মধ্যে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। হাসিনার পতন ও আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার পর বাংলাদেশের রাজনৈতিক মাঠ উত্তপ্ত। সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ। ঢাকার একজন রিকশা চালক আব্দুল মাজিদ বললেন, আমরা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি। হাসিনা আর মোদি আমাদের সেই স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল, আমরা তা হতে দেইনি। বিরোধী দলগুলো এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে, তবে জনগণ আবার তাদের কারো কারো ব্যাপারে সতর্ক। অভিযোগ আছে ক্ষমতার লোভে অনেকেই ভারতীয় প্রেসক্রিপশনে কথা বলছে ও কর্মসূচি দিচ্ছে। সে সমস্ত দলগুলোর নেতারা চেয়ারে বসার লোভে বুদ্ধি বিবেচনা সবই হারাচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রয়ের মতো এজেন্সি যে কেবল তাদের ব্যবহার করছে, সেটা বুঝে উঠতে পারছে না কিছুতেই। ক্ষমতায় এলে এসব দল হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে বলে কানাঘুষা আছে। অথচ হাসিনা দেশে ফিরলে ছলে বলে কৌশলে ক্ষমতায় ফিরে বিরোধীদের এবার একদম নিশ্চিহ্ন করে দিবেন। এই অঙ্ক তারা কিছুতেই মেলাতে পারেন না। বিশেষজ্ঞদের মতে ভারতের চাওয়া সত্যি হওয়ার বাস্তবতা এত সহজ না। প্রফেসর ইউনূস সরকারের সাম্প্রতিক বিভিন্ন স্টেটমেন্টে পরিষ্কার, তারা পুনরায় আরেকটা বিপ্লব করবেন প্রয়োজনে, তবুও বাংলাদেশকে ভারতের অঘোষিত রাজ্য বানাতে দেবেন না। বিভিন্ন রাজনৈতিক দলের ঘাড়ে চেপে আওয়ামী লীগকে রেস্টোর করা অত্যন্ত কঠিন। প্রফেসরের সাথে আছে বাংলাদেশের জনগণ ও ভারত ছাড়া অবশিষ্ট পুরো বিশ্ব।
ভোর কেটে সকাল হয়েছে। ঢাকার রাজপথে আলোর খেলা। সচিবালয়ের সামনে সেই প্রবীণ সাংবাদিক এখনো দাঁড়িয়ে, তার হাতে একটি পুরনো নোটবুক, যেখানে লেখা আছে 1971-এর কিছু অজানা গল্প। তিনি ফিসফিস করে বলেন, হাসিনা আর মোদির খেলা কি সত্যিই শেষ? হঠাৎ একটি কালো গাড়ি তার সামনে থামে। জানালা দিয়ে একটি ছায়ামূর্তি তাকে ইশারা করে। সাংবাদিকের মুখে একটা রহস্যময় হাসি। তিনি গাড়িতে উঠে পড়েন। গাড়িটি অন্ধকারে মিলিয়ে যায়। বাংলাদেশের ভবিষ্যৎ কি? হাসিনার পতন ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি সত্যিই দেশকে মুক্ত করেছে, নাকি এটি আরেকটি গভীর ষড়যন্ত্রের সূচনা? মোদির পরিকল্পনা কি থেমে গেছে, নাকি দিল্লি থেকে নতুন কোনো চাল চলছে? যেটাই প্রধান কুশীলবের ভূমিকায় একসময় আওয়ামী লীগ যাদের রিমান্ডে নিয়ে পিটিয়েছিল সেই রাজনৈতিক দলগুলোর নেতারাই? টাকার আর ক্ষমতার লোভ এ সমস্ত ক্ষুধার্থ হাঙরের মতো লিডাররা সামলাতে পারবেন তো? প্রশ্নটা ঝুলে আছে যেন কোনো রাজনৈতিক থ্রিলারের শেষ দৃশ্য। কে লিখছে এই গল্পের পরবর্তী অধ্যায়? ঢাকা না দিল্লি, নাকি অন্য কোনো অদৃশ্য শক্তি? সময়ই বলবে।